আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজ আমি মোস্তফা নাসরুল আজম আম, আমার পদার্থবিজ্ঞান তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে যথারীতি আমরা যে অধ্যায়টা পড়ছিলাম, যে চতুর্থ অধ্যায় বলবিদ্যায়, সেটি আলোচনা করব। আমি তোমাদেরকে আজকে ক্লাসে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন যে আলোচনা করছিলাম যে বলের যে নিউটনের যে তৃতীয় সূত্র আছে, সেই তৃতীয় সূত্র এবং ভরবেগের নিত্যতার সূত্রে সংক্রান্ত কিছু উদাহরণ আলোচনা করছিলাম। গতদিন আমরা নৌকা থেকে লাফ দিলে, একজন আরোহী লাফ দিলে নৌকা পেছন দিকে চলে যায়। এই এছাড়াও একটা বন্দুক থেকে গুলি ছুড়লে যে গুলিটা মানে গুলিটা সামনের দিকে চলে যায় আর বন্দুকটা পেছন দিকে ধাক্কা দেয়, এই বিষয়টি কেন, সেটাও যে ভরবেগের সংরক্ষণ সূত্র মানতে যে এটা হয়, সেটাও আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে ঘোড়ার গাড়ি কিভাবে চলে। যদিও আসলে এখন যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা ঘোড়ার গাড়ি চড়েছো কিনা, তো এইটা চড়েছো কিনা, এটা মানে দেখেছো কিনা, এটাই হয়তো বা তোমাদের জন্য বলা মুশকিল। তো তারপরেও বলের আলোচনায় ঘোড়ার গাড়ির একটা গুরুত্ব রয়েছে, আমরা সেই জন্য এটি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে একটি ঘোড়া একটি গাড়িটা আনছে, এক্ষেত্রে যদি এভাবে চিন্তা করো যে ঘোড়া এবং গাড়ি উভয়কে কোনো সাপোর্ট ছাড়া একদম মনে করো যে স্পেসে অবস্থান করছে, এক্ষেত্রে কিন্তু ঘোড়া গাড়িটাকে একটা বলে টানবে, অনুরূপভাবে গাড়িটিও কিন্তু ঘোড়ার উপর একটা বিপরীত বল প্রয়োগ করবে। ফলে তাদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটি সমান এবং বিপরীত হওয়ায় কিন্তু গাড়িটি সামনের দিকে কোনোভাবেই চলবে না। কিন্তু এটিকে যদি আমরা ঘোড়া এবং গাড়ি উভয়কে যদি আমরা একটা স্পেস, মানে অর্থাৎ স্পেস নয়, একটা সারফেসের উপর বিবেচনা করি, যেখানে ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে, তো সেক্ষেত্রে কি হবে, ঘোড়া তার পাকে যখন বাঁকা করবে, তখন সেই বাঁকা পা বাঁকাভাবে বল প্রয়োগ করার কারণে মাটির উপর তির্যকভাবে ক্রিয়া হবে এবং তারই প্রতিক্রিয়া হিসেবে আসবে হচ্ছে প্রতিক্রিয়া বল। সেই প্রতিক্রিয়া বলের একটা উপাংশ আর কস থিটা, সেটা আমরা সামনের দিকে ক্রিয়া করবে এবং আর সাইন থিটা ঘোড়ার ওজনের বিপরীত দিকে ক্রিয়া করবে। তোমরা তোমাদের চিত্রে দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে যে চিত্রটা আছে, সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে ঘোড়াটা তির্যকভাবে মাটির উপর বল প্রয়োগ করার কারণে এইখানে ক্রিয়া হচ্ছে এফ এবং এর প্রতিক্রিয়া হচ্ছে আর, এবং এই প্রতিক্রিয়া বল ভূমির সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। ফলে এই আর এর একটি উপাংশ আর কস থিটা, এটা হচ্ছে ভূমি বরাবর কাজ করে, এবং আর সাইন থিটা এর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। এখন আর কস থিটা, এই আর কস থিটা কিন্তু একটা ঘোড়াকে সচল করতে সহায়তা করে। সচল করতে আমি এই জন্য বলছি যে একটা ঘোড়ার গাড়িটি যদি স্থির থাকে, এখানে দুটি বিষয় ঘটবে। ঘোড়ার গাড়িটি যদি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে এই আর কস থিটা যদি সীমাস্থ স্থিত ঘর্ষণ এর চেয়ে যদি বেশি হয়, তবে গাড়িটি গতিশীল হবে। আর যদি গাড়িটি গতিশীল অবস্থায় থাকে, তাহলে আর কস থিটা অবশ্যই কি, এক্ষেত্রে যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, তবে গাড়িটির ত্বরণ সৃষ্টি হবে। আর যদি আর কস থিটা ঘর্ষণ বলের সমান হয়, গতীয় ঘর্ষণ বল যেটা আর কি আমরা বলছি, এই বলের যদি সমান হয়, তবে কিন্তু গাড়িটি সমবেগে চলবে। তো আমি এটি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আবারও বলছি যে একটি গাড়ি যখন স্থির আছে, তখন ঘোড়ার গাড়ি স্থির আছে, সেক্ষেত্রে কিন্তু গাড়ির একটি বল প্রয়োগ করে, গাড়ির উপর বল প্রয়োগ করে গাড়িটিকে গতিশীল করার চেষ্টা করলে গাড়ির উপর একটি স্থিত ঘর্ষণ বল তৈরি হবে। আমরা গতদিন আলোচনা করেছি যে স্থিত ঘর্ষণ বলে একটি সর্বোচ্চ মান আছে, অর্থাৎ যে বলের ক্রিয়ায় গাড়িটি গতিশীল হবার উপক্রম হবে, সেটাকে আমরা বলবো সীমাস্থ স্থিত ঘর্ষণ। তো ঘোড়া যে মাটিতে তির্যকভাবে বল প্রয়োগ করে তার যে প্রতিক্রিয়া বলের যে উপাংশ আর কস থিটা তৈরি করেছে, এই আর কস থিটা যদি সেই স্থিত ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, তবে কি হবে, গাড়িটি গতিশীল হবে। ঠিক আছে, গাড়ি চলতে শুরু করলো। সুতরাং এটি একটি বিষয় তোমরা খেয়াল রাখবে যে সংক্রান্ত যদি ছোট ছোট এমসিকিউ আসতে পারে, বা যদি কোনো সিকিউ বা কোনো বর্ণনামূলক প্রশ্ন যেটাই আসুক না কেন, তোমরা খেয়াল করবে যে এখানে আর কস থিটা কিন্তু দুটি ভূমিকা, একটা স্থির গাড়িকে গতিশীল করার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা অবশ্যই যে সীমাস্থ স্থিত ঘর্ষণ তার চেয়ে বেশি হতে হবে। এখন সীমাস্থ স্থিত ঘর্ষণ আমরা যদি এভাবে চিন্তা করি, গাড়িটি গতিশীল আছে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আর কস থিটা কি হবে, এক্ষেত্রে যদি আর কস থিটা গতিশীল অবস্থায়, কিন্তু অবশ্যই গাড়ির উপরে যে ঘর্ষণ বল তৈরি হয়, সেটা হচ্ছে বলে আমরা গতীয় ঘর্ষণ বল। এই গতীয় ঘর্ষণ বলের চেয়ে যদি আর কস থিটা বেশি হয়, তাহলে সেখানে ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ গাড়িটাকে ধীরে ধীরে বেশি বেগ দেওয়ার জন্য ঘোড়াকে কি করতে হবে, এই এফ কে, অর্থাৎ
গতীয় ঘর্ষণ বল এর চেয়ে বেশি পরিমাণ আর কস থিটা তৈরি করতে হবে। এই আর কস থিটা যতক্ষণ পর্যন্ত এফ কে এর চেয়ে বেশি হবে তাহলে সেক্ষেত্রে কি হবে, আর কস থিটা এটা এফ কে এর চেয়ে বেশি, তাহলে এক্ষেত্রে একটি লব্ধি বল পাওয়া যাবে। সেই লব্ধি বল যেটা ঘোড়ার গাড়ির ভর যদি এম হয় এবং সেক্ষেত্রে ঘোড়ার গাড়ির ত্বরণ কত হবে এ। তাহলে এভাবে এই যে আর কস থিটা হচ্ছে প্রতিক্রিয়া বলের উপাংশ, সেখান থেকে আমরা যদি গতীয় ঘর্ষণ বলকে বিয়োগ দিই তাহলে এদের যে লব্ধি থাকবে এই লব্ধি বল ওই গাড়িটির ত্বরণ সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে গাড়িটির ত্বরণ অর্থাৎ গাড়ির বেগ বাড়ছে, গাড়ির বেগ বাড়তে বাড়তে একসময় গাড়িটি সমবেগ প্রাপ্ত হবে। গাড়িটি একসময় গাড়িটি বেগ বেড়ে যাচ্ছে, এখন একটা সময় এসে তো গাড়িটি সমবেগ তৈরি করা প্রয়োজন, তাই নয় কি, গাড়িটি যেন সমবেগে চলে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ওই আর কস থিটা এবং এফ কে যদি পরস্পরের সমান হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আর কস থিটা সমান সমান যদি এফ কে হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে এটার মান হয়ে যাবে 0। অর্থাৎ সেক্ষেত্রে ত্বরণ কি হয়ে যাবে, ত্বরণ হবে 0, অর্থাৎ গাড়িটি সেই মুহূর্ত থেকে সমবেগে চলতে থাকবে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে ঘোড়ায় কিভাবে গাড়ি টানে, গাড়িতে স্থির গাড়িকে গতিশীল করে বা গতিশীল গাড়িতে ত্বরণ সৃষ্টি করে বা গতিশীল গাড়িকে সমবেগ সৃষ্টি করে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ভরবেগের নিত্যতার সূত্র এবং নিউটনের বলের যে তৃতীয় সূত্রের যে আরেকটি উদাহরণ আমরা দেখবো, সেটা হচ্ছে যে রকেট কিভাবে চলে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখ একটা অ্যানিমেটেড ছবি তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা এটা দেখেছো, আমরা সরাসরি কেউই দেখিনি, কিন্তু আমরা এটা মানে স্ক্রিনে দেখেছি যে কি হয়, একটি রকেট প্রচন্ড বেগে কি করে, তার গ্যাস নির্গত করে, তাই না, ধোঁয়া নির্গত করে, এবং সেই নির্গত ধোঁয়া পেছন দিকে যায় আর রকেটটি সামনের দিকে চলতে থাকে। আসলে এটি কেন, কিভাবে ঘটে, এই ঘটনাটা আমরা দেখবো। তোমরা স্ক্রিনে বারবার করে তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, তো আমরা এটি একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা রকেট জ্বালানি সহ কোন এক মুহূর্তে তার ভর হচ্ছে m1। আমরা ধরে নিচ্ছি যে m1, তাহলে রকেটের t2 মুহূর্তে জ্বালানি সহ ভর m2। আমি কেন বলছি t2 মুহূর্তে, কারণ রকেটটির কিন্তু কি হয়, রকেটটির জ্বালানি তো নির্গত হচ্ছে সর্বদা, তাই না, কি পেছন থেকে তারা কি করছে, গ্যাস নির্গত করে দিচ্ছে, ধোঁয়া নির্গত করে দিচ্ছে। আসলে এই ধোঁয়া কোথা থেকে আসে, রকেট তার জ্বালানিকে কিন্তু এখানে খরচ করে, তাই না, সেই জ্বালানি পুড়িয়ে সে কি করে, ধোঁয়া তৈরি করে, গ্যাস তৈরি করে, এবং সেই ধোঁয়া বা গ্যাসটাকে সে কি করে, পেছনে প্রচন্ড বেগে নির্গত করে দেয়। তো সুতরাং কোন এক মুহূর্তে রকেটের জ্বালানি সহ তার ভর ছিল m1 এবং t2 সময়ে তার ভর হলো m2, অর্থাৎ এই সময়ের মধ্যে কিছু পরিমাণ জ্বালানি কিন্তু বের হয়ে গেছে, ফলে রকেটের কিন্তু মোট যে ভর সেটা কিন্তু কমে গেছে। তো সুতরাং আমরা বলতে পারি যে ডেল-টি সময়ে ভরের পরিবর্তন ডেল এম, তাহলে ডেল-টি সময়ে রকেটের ভরের পরিবর্তন ডেল এম। তাহলে এই যে রকেটের ভরের পরিবর্তন, এটি তো নির্গত গ্যাসের পরিমাণ, তাই নয় কি। তো সুতরাং আমরা বলতে পারি যে ডেল-টি সময়ে নির্গত গ্যাস
পরিমাণ তাহলে নির্গত গ্যাসের পরিমাণ সমান সমান নির্গত গ্যাসে রকেটের ভরের পরিবর্তন। নির্গত গ্যাসের ভর, আমরা পরিমাণ না বলে ভর বলি, নির্গত গ্যাসের ভর সমান সমান রকেটের ভরের পরিবর্তন, তাই হচ্ছে নাকি? সুতরাং নির্গত গ্যাসের ভরবেগের হার সরি আমি আগে ভরবেগ বের করি। আচ্ছা, নির্গত গ্যাসের ভরবেগ যদি এই ডেল এম পরিমাণ গ্যাস যদি ভি বেগে নির্গত হয় তাহলে আমরা কি লিখতে পারি? ডেল এম ইন্টু, তাহলে ওই গ্যাসটা যদি ডেল এম পরিমাণ গ্যাস যদি ভি বেগে বের হয়ে যায় রকেট থেকে, তাহলে সেক্ষেত্রে তার ভরবেগ হচ্ছে ডেল এম ভি। আর ভরবেগের হার সেটা সমান সমান কত হতে পারে? তাহলে ডেল এম ভি বাই ডেল টি। এটা কি? নির্গত গ্যাসের ভরবেগের হার। তো যেটা নির্গত গ্যাসের ভর সেটাই যদি রকেটের ভরের পরিবর্তন হয়, তাহলে নির্গত গ্যাসের ভরবেগের হার সেটা হবে কি? রকেটের ভরবেগের পরিবর্তন। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং রকেটের তাহলে নির্গত গ্যাসের ভরবেগের হার সেটাই হচ্ছে রকেটের ভরবেগের পরিবর্তনের হার। এখন আমরা দ্বিতীয় সূত্র থেকে কি জানি? এফ ইকুয়াল টু এম। এর অর্থ কি? কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমপরিমাণ বল ওই বস্তুর উপর প্রযুক্ত হয়। তো সুতরাং রকেটের ভরবেগের পরিবর্তনের হারের যদি ডেল এম ভি বাই ডেল টি হয়, তাহলে এর সমপরিমাণ বল রকেটের উপর প্রযুক্ত হবে। এবং এটার ক্রিয়া যদি হয় তাহলে এর প্রতিক্রিয়া হিসেবে কি আরেকটি বল উৎপন্ন হবে। সেই প্রতিক্রিয়াটা কাজ করে উপরের দিকে এবং ভরবেগের পরিবর্তনটা ঘটে বিপরীত দিকে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যেদিকে ঘটে এর প্রতিক্রিয়া হিসাবে থ্রাস্ট ফোর্স, যেটাকে আমরা ধাক্কা বল বলি বাংলায়, সেটি তৈরি হয় উপরের দিকে। সুতরাং আমরা বলতে পারি যে রকেটের ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে কোনো এক মুহূর্তে এম হলে লেখা যায় যে ধাক্কা বল এফ ইজ ইকুয়াল টু ডেল এম ভি বাই ডেল টি, যেখানে এই এফ ইজ ইকুয়াল টু কি? ওই যে বললাম যে রকেটের ভর এম, সুতরাং ওই ভরের উপরে কিন্তু ত্বরণ সৃষ্টি হবে। এই ধাক্কা বলটা কার উপর ক্রিয়া করছে? রকেটের উপর, এবং রকেটের ভর কত? ক্যাপিটাল এম। সুতরাং সেক্ষেত্রে এই ধাক্কা বল রকেটের উপরে যে ত্বরণ সৃষ্টি করবে সেটার মান যদি এ হয়, তাহলে সুতরাং এফ ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা লিখতে পারি ডেল এম ডেল টি। আমরা এখান থেকে তাহলে ত্বরণ পাচ্ছি এ ইজ ইকুয়াল টু 1 বাই এম, আর যদি পরিবর্তনটা খুব ক্ষুদ্র হয়, তাই নাকি? পরিবর্তন যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে A is equal to 1 by capital M, এখন এটা কোথায়? যেখানে অভিকর্ষ ত্বরণ নেই বা অভিকর্ষ ত্বরণ
কি বলা যায় যে আমরা যেটা মানে আমরা কি যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, অর্থাৎ এতই ক্ষুদ্রমান যে যেটাকে আমরা না ধরলেও পারি, সেই ক্ষেত্রে হচ্ছে রকেটের ত্বরণ কিন্তু এটা হবে। তাহলে রকেটের যখন উৎক্ষিপ্ত হয়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, রকেট যখন উৎক্ষিপ্ত হয় তখন কিন্তু রকেটের উপর কিন্তু অভিকর্ষ বল কাজ করে, এবং তার মানে তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ থাকে। তখন সেক্ষেত্রে কেমন হবে ত্বরণটা? তাহলে খুব স্বাভাবিক ব্যাপার যে এই ধাক্কা বলটাই কি করে? ত্বরণ সৃষ্টি করে, তাই তো? তাহলে এখানে মোট বল কত হবে? যখন রকেট উপর দিকে চলছে তখন আমরা তার উপর মোট ক্রিয়াশীল বল কত? একটি ধাক্কা বল, আর এটা কি নিচের দিকে যে বল কাজ করছে সেইটা। এই দুইটার লব্ধি সমান সমান কি রকেটের ত্বরণ সৃষ্টি করবে। সুতরাং অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে থ্রাস্ট ফোর্স সেটা কাজ করে উপর দিকে, আর ওজন কাজ করে নিচের দিকে। এইটার সময় এদের দুইটার লব্ধি হবে এম এ, কারণ রকেটের থ্রাস্ট ফোর্স কিন্তু কাজ করে উপর দিকে এবং রকেটের ওজন কাজ করে নিচের দিকে। তাহলে এই দুইটি লব্ধি পরস্পর বিপরীত দিকে দুটি বল, সুতরাং তাদের লব্ধি হবে তাদের বিয়োগফলের সমান। এইটার সমান সমান রকেটের ভর এবং রকেটের ত্বরণ। আমরা এখান থেকে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু, এই যে আমরা পেয়েছি আর ডাব্লিউ হচ্ছে রকেটের ভর গুণন অভিকর্ষ ত্বরণ, কারণ ওই মুহূর্তে রকেটের ভর আমরা এম ক্যাপিটাল এম ধরে নিয়েছি, ইন্টু বা এইখান থেকে আমরা সেক্ষেত্রে রকেটের ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি যে 1/m তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পারলে যে আসলে দুটি সমীকরণ তৈরি হলো এখানে ত্বরণের। একটি হচ্ছে যখন অভিকর্ষ ত্বরণ থাকবে না, আরেকটি হচ্ছে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে। এবং যাই হোক আর কি, তোমরা এখন আমরা রকেট উৎক্ষেপণ আমরা সাধারণত টেলিভিশনে দেখে থাকি, নিশ্চয়ই তোমরা এখন খেয়াল করবে যে আসলে উৎক্ষেপণ সময় থেকে কিন্তু রকেটের উপর ধাক্কা বল ক্রিয়াশীল হয়, এবং ওই ধাক্কা বল যদি তার ওজনের চেয়ে বেশি না হতো তাহলে কিন্তু রকেট উঠতেই পারতো না, তাই নাকি? তার স্থিত অবস্থা থেকে সে গতিশীলই হতো না। আবার গতিশীল হওয়ার পরে কিন্তু রকেটের বেগ বাড়তে শুরু করে, অর্থাৎ তার ত্বরণ সৃষ্টি হয়। কেন ত্বরণ সৃষ্টি হয়? কারণ কি ধাক্কা বল তার ওজনের চেয়ে বেশি বলেই, যেহেতু ঊর্ধ্বমুখী নিট বল বেশি, সুতরাং এই রকেটের ত্বরণ সৃষ্টি হয়। অর্থাৎ অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে তার যে বেগ থাকে, এরপরে প্রতি মুহূর্তে তার বেগ বাড়তে শুরু করে। ঠিক আছে, এভাবে একটা রকেট ভূপৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত হয় এবং সে মহাশূন্যে চলাচল করে। তো যাই হোক আর কি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে রকেটের ত্বরণের সমীকরণ। এবার আমরা পুলি সংক্রান্ত কিছু সমস্যার সমাধান আমরা দেখব কিভাবে। পুলি মানে কপিকল, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে কপিকল, যে গোল গোল দেখানো হচ্ছে, যেটা টেবিলের সঙ্গে লাগানো, কিংবা কি একটা সিলিং তার সঙ্গে যে একটা গোল চাকার মতন যেটা লাগানো আছে, ওটাই হচ্ছে পুলি, আমরা কপিকলও বলে থাকি। এই সংক্রান্ত সমস্যার সমাধান গুলো আমরা একটু দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো অ্যাডমিশনে মূলত অনেকটাই কাজে লাগে। অ্যাডমিশনের ক্ষেত্রে এই ধরনের একটু জটিল প্রশ্নগুলো করা হয়, তবে একাডেমিক ক্ষেত্রে তেমনটা নয়। তারপর বলা যায় না যে কোনো কোনো বই যেহেতু একটু আলোচনাগুলো আছে, তো সুতরাং আমরা একটু এখানে আলোচনা করবো। তো যাক, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুলি প্রথম যে অবস্থানটা সেটাই দেখবো, হচ্ছে একটা পুলি
আমরা দুটি বস্তু ধরে নিচ্ছি, একটা এ বস্তু একটা বি বস্তু, বা একটা ওয়ান একটা টু বস্তু। এটা ওয়ান বস্তু ওয়ান, আর এটা হচ্ছে টু। এখানে M1 is equal to 10 কেজি, M2 is equal to 6 কেজি। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, গোটা সিস্টেমটা কিন্তু এই দিকে গতিশীল হবে, নিচের দিকে। অর্থাৎ ওয়ান বস্তু যেহেতু ভারী, তাহলে ওয়ান বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে আর টু বস্তুটা উপর দিকে উঠতে থাকবে, তাই নাকি? তো সুতরাং গোটা সিস্টেমটার গতি হবে কিন্তু এরকম। এবং এক্ষেত্রে কিন্তু গোটা সিস্টেমে একটা ত্বরণ থাকবে, কারণ এখানে নিট বল শূন্য নয়, ফলে কি হবে, গোটা সিস্টেমটার একটা ত্বরণ থাকবে। সে ত্বরণের অভিমুখ হবে কিন্তু গোটা সিস্টেমটা যেদিকে গতিশীল তার অভিমুখ। অর্থাৎ এ বস্তু ওয়ান বস্তুটা যেহেতু নিচের দিকে পড়ছে, সুতরাং এই দিকটাই হবে কি পজিটিভ, আর এই দিকটা হবে কি নেগেটিভ। এটা কিন্তু ওয়ান বস্তুর জন্য, কিন্তু টু বস্তুর জন্য কিন্তু টু বস্তুটা যেহেতু উপর দিকে যাচ্ছে, সুতরাং টু বস্তুর জন্য উপর দিকটাই হবে পজিটিভ আর নিচের দিকটাই হবে নেগেটিভ। তাহলে ওয়ান বস্তুর ওজন W1 এটা কাজ করছে নিচের দিকে M1G, এবং টু বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে M2G। তো সেক্ষেত্রে খেয়াল করো, এছাড়াও কিন্তু আরো দুটি বল আছে, সেটি হচ্ছে টান বল। অর্থাৎ এই সুতায় কিন্তু টান বল সৃষ্টি হবে, সেটা কিন্তু পরস্পরের বিপরীত থেকে, এটা হবে 1 থেকে 2 এর দিকে, 2 থেকে 1 এর দিকে। এবং এটা ক্রিয়া, একটা ক্রিয়া হলে একটা কি হবে প্রতিক্রিয়া, কিন্তু এরা কিন্তু পরস্পরের সমান হবে, কারণ ক্রিয়ারই তো প্রতিক্রিয়া, এবং আমরা তো জানি যে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরের সমান এবং বিপরীত। সেই অনুসারে টি এবং এই টি তারা একটা ক্রিয়া হলে আরেকটি প্রতিক্রিয়া, এবং একটি যে ধনাত্মক হলে আরেকটি হচ্ছে ঋণাত্মক। তো যাক, এখন আমরা তাহলে সেক্ষেত্রে ওয়ান বস্তুটার উপরে যদি আমরা যে দুটি বল কাজ করছে, তাহলে W1 কি ধনাত্মক আর টিটা কি ঋণাত্মক। কারণ এই যে আমি দেখিয়েছি যে নিচের দিকে, অর্থাৎ যেহেতু সিস্টেমটা যেদিকে গতিশীল হবে সেই দিকের ভেক্টরগুলোকে আমরা ধনাত্মক ধরবো, তার বিপরীত দিকের ভেক্টরগুলোকে আমরা ঋণাত্মক ধরবো। তো সুতরাং সেই হিসাবে W1 ধনাত্মক, টি ঋণাত্মক, কিন্তু টু বস্তুটার জন্য কিন্তু টিটা হচ্ছে ধনাত্মক আর ডাব্লিউটা হচ্ছে ঋণাত্মক, কারণ টু বস্তুটা কিন্তু গতিশীল হচ্ছে উপরের দিকে। সুতরাং বস্তু যেদিকে যাচ্ছে সেই দিকের ডিরেকশনটাকে আমরা ধনাত্মক ধরবো এবং যে তার বিপরীত দিকটাকে ঋণাত্মক ধরবো। তো সুতরাং প্রথমেই আমরা ওয়ান বস্তুর ক্ষেত্রে যদি এই সিস্টেমটার ত্বরণ আমরা যদি এ ধরে নিই, ধরি ত্বরণ এ, সিস্টেমের ত্বরণ মানে কি W1 বস্তুর জন্য যা ত্বরণ, ওয়ান বস্তুর যেটা ত্বরণ হবে, টু বস্তুর ত্বরণ কিন্তু সেটি হবে। তো সুতরাং আমরা ধরে নিচ্ছি সিস্টেমের ত্বরণ হচ্ছে এ। তাহলে এবার আমরা ওয়ান বস্তুর জন্য W1 ধনাত্মক, টি ঋণাত্মক সমান সমান M1, বা এখান থেকে আমরা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু W1 মানে হচ্ছে M1G, আচ্ছা এই অবস্থায় থাকুক, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ। এবার টু বস্তুর ক্ষেত্রে টু বস্তুর জন্য টি ধনাত্মক আর W2 ঋণাত্মক, সুতরাং আমাদের এখানে সমীকরণ হবে টি মাইনাস W2 ইজ ইকুয়াল টু M2A, বা এখান থেকে টি ইজ ইকুয়াল টু M2A প্লাস M2G। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 ও 2 রাইট সাইড ইকুয়াল করে নিচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি M1G মাইনাস M1A ইজ ইকুয়াল টু M2A প্লাস M2G। আমরা এটাকে একদিকে নিয়ে আসছি, আমাদের উদ্দেশ্য ত্বরণ বের করা। তাহলে আমরা M1A প্লাস M2A ইজ ইকুয়াল টু M1G মাইনাস M2G।
সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি বা A is equal to M2। এটি হচ্ছে ওই বস্তুটির ত্বরণের সমীকরণ। আমি আরেকবার একটু দেখে নিই। তাহলে W1 minus T, T is equal to M1Z minus আচ্ছা T minus আচ্ছা, তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে যে আমাদের যে কোটা সিস্টেমটার যে ত্বরণ তার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার আমরা যদি টান বল বের করতে চাই তাহলে টান বল বের করার ক্ষেত্রে আমরা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো সমীকরণে আমরা কি করতে পারি, এই 3 নাম্বার সমীকরণে মান বসিয়ে দিতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের গোটা সিস্টেমটার ত্বরণের সমীকরণ। তাহলে এবার 1 হতে T is equal to M1Z minus M1A। সুতরাং আমাদের এখানে M1 থাকলো, এর মান থাকবে M1 minus M2 into Z divided by M1 plus M2। আমরা এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে আমরা টান বল পেয়ে যাব। একই সমীকরণ কিন্তু আমরা 2 নম্বর সমীকরণ থেকেও এটা প্রয়োগ করতে পারি, সেখান থেকেও কিন্তু আমরা টান বল পেয়ে যেতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে একটা পুলির ক্ষেত্রে আমরা বিভিন্ন যে বলগুলো আছে সে বলগুলো আমরা নির্ণয় করতে পারি, ত্বরণ নির্ণয় করতে পারি ইত্যাদি। এবার আমরা দেখব হচ্ছে যে যদি একটি সমতল অর্থাৎ একটি টেবিলের উপরে যদি একটি বস্তু রাখা হয় এবং সেটি যদি একটি ঘর্ষণবিহীন টেবিল হয় তাহলে কেমন হবে। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ যে একটি মসৃণ তল, মসৃণ তল মানে যেখানে কোনো ঘর্ষণ বল নেই, আমরা এরকম একটি তল বিবেচনা করছি। সেই তলের উপরে একটা বস্তু আছে, এটাকে আমরা এ বস্তু বি বস্তু বলি, আর এদিকে আরেকটা বস্তু আছে সেটি হচ্ছে বি বস্তু, ঠিক আছে, বি সরি এ বস্তু।
তো তাহলে এই বস্তুটার ভর হচ্ছে এম এ, এবং এখানে বলা হচ্ছে যে এম এ গ্রেটার দেন বি। সুতরাং সিস্টেমটা কিন্তু গতিশীল হবে এভাবে, অর্থাৎ এই বস্তু নিচের দিকে নামতে থাকবে আর বি বস্তু সামনের দিকে আগাতে থাকবে। তো সুতরাং এক্ষেত্রে ডাব্লিউ এ ইজ ইকুয়াল টু এম এ জি, সেটি কাজ করবে নিচের দিকে। আর এখানে কিন্তু আরো দুটি বল কাজ করবে, টি, যেটি সুতায় যে টান বল তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু ডাব্লিউ বি সেটা কিন্তু কাজ করবে নিচের দিকে। তাহলে এবার কিভাবে আমরা এই মানে এটা তৈরি করব? তো আমরা প্রথমেই যদি এ বস্তুর জন্য আমরা যদি এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্র প্রয়োগ করি, তাহলে এই বস্তুর উপরে কিন্তু দুটি বল কাজ করছে, একটা ডাব্লিউ আর একটা হচ্ছে টি। এক্ষেত্রে ডাব্লিউ এ ধনাত্মক এবং টি হচ্ছে ঋণাত্মক। তাহলে সুতরাং ডাব্লিউ এ বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি বা টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ অর্থাৎ এম এ জি মাইনাস এম এ, এক নম্বর সমীকরণ দিচ্ছি আমরা। তাহলে বি বস্তুর ক্ষেত্রে একইভাবে এবার খেয়াল করো, এবার তো আর কি ডাব্লিউ বি তো গতির অভিমুখে কাজ করছে না, ডাব্লিউ বি কাজ করছে একদম নিচের দিকে। সুতরাং আমরা গতির অভিমুখে বা গতির বিপরীত দিকে আমরা কি করবো, ডাব্লিউ বির উপাংশ নিব। তাহলে সেক্ষেত্রে গতির অভিমুখেও যদি নিই বা গতির বিপরীত দিকেও যদি নিই, ঠিক আছে, গতির বিপরীত দিকে নিলাম, তাহলে গতির বিপরীত দিকে ডাব্লিউ বির উপাংশ কত হচ্ছে, ডাব্লিউ বি কস 90 ডিগ্রি, মানে কত, 0। সুতরাং সেটি আমরা বিপরীত দিকে নিই বা বস্তুটি যেদিকে গতিশীল হচ্ছে সেটার যে দিকেও নিই, এই ডাব্লিউ বির উপাংশ কিন্তু 0ই হচ্ছে, তাই নাকি? সুতরাং বি বস্তুর উপর কিন্তু বলমাত্র কাজ করছে একটি, এবং সেক্ষেত্রে এই বলটি শুধুমাত্র টি, এবং এটি কিন্তু ধনাত্মক, কারণ সিস্টেমটা যেদিকে যাচ্ছে টি সেদিকেই কাজ করছে। তাহলে আমরা এক্ষেত্রে বি বস্তুর উপরে মাত্র একটি বল কাজ করছে, সেটা হচ্ছে টি, এবং টি ইজ ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি এম বি এ, এটা হচ্ছে 2 নম্বর। সুতরাং 1 ও 2 হতে আমরা ত্বরণের সমীকরণটা বের করে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এম বি এ, আমি একবারে লিখে নিচ্ছি, প্লাস এম এ স্মল এ ইজ ইকুয়াল টু এম এ জি, যেখান থেকে আমরা স্মল এ ইজ ইকুয়াল টু তো প্রেসার ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা ত্বরণটা পেয়ে গেলাম, সুতরাং এই ত্বরণের মানটাকে আমরা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো সমীকরণে বসালে কিন্তু আমরা টান বলটা পেয়ে যাব। সুতরাং টান বল নির্ণয় করা আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। এখন বিষয়টা হচ্ছে যদি এটি মসৃণ তল না হয় এবং এখানে যদি ঘর্ষণ বল থাকে, যেমন আমি সরাসরি দিয়ে দিলাম যে এখানে ঘর্ষণ বল আছে, এবং এই তলটার এই ক্ষেত্রে এই বস্তুটার উপরে যে ঘর্ষণ বল কাজ করছে তার মান হচ্ছে আচ্ছা এফ কে কাজ করছে ঘর্ষণ বল হিসেবে, তাহলে কি হবে? তাহলে আমাদের যেহেতু ঘর্ষণ বল আছে, তখন আমাদের দ্বিতীয় বস্তুর উপরে, প্রথম বস্তুর উপরে তার ঘর্ষণ বলের কোনো প্রভাব নেই। তাহলে ঘর্ষণ বল প্রভাব রাখছে কার উপরে? দ্বিতীয় বস্তুর উপর। দ্বিতীয় বস্তুর উপরে তার লব্ধি বল কত হচ্ছে? তাহলে সেক্ষেত্রে এখানে শুধুমাত্র টি নয়, কিন্তু আরেকটা আছে এফ কে। তো সুতরাং বিষয়টা হচ্ছে টি হচ্ছে ধনাত্মক আর এফ কে কি ঋণাত্মক, সুতরাং তাদের লব্ধি টি মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম বি এ, এবং এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে টি ইজ ইকুয়াল টু এম বি এ প্লাস এফ কে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 2 নম্বর সমীকরণ এটা না হয়ে যাবে এটা। এবং এখন আমাদের 1 এবং 2 হতে তখন আমরা লিখতে পারবো
এম এ জি মাইনাস এম এ এম বি এবং সেক্ষেত্রে ত্বরণের সমীকরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি মোট কথা যে ক্যালকুলেশন গুলো মোটে কঠিন কিছু না, আমাদের শুধুমাত্র সমীকরণ অর্থাৎ 1 নম্বর বস্তু এবং 2 নম্বর বস্তুর উপরে যে বলগুলি কাজ করছে সেই বলগুলোর মধ্যে কোনটি ধনাত্মক আর কোনটি ঋণাত্মক, এবং সেই বলগুলো যদি অন্য কোনো দিকেও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি গতির অভিমুখে বা বিপরীত দিকে তার উপাংশ নিয়ে নিতে হবে। যেমন এখানে আমরা দেখলাম যে ডাব্লিউ বিটা ছিল কি লম্ব বরাবর নিচের দিকে, তাহলে গতির অভিমুখের উপাংশ নিলাম সেটি হলো 0। আর এক্ষেত্রে 0, তাই নাকি? তো সুতরাং যখন আমরা গতির অভিমুখে বা গতির বিপরীতে ডাব্লিউবির উপাংশ আমরা 0 পেলাম, কিন্তু এফকেটা কি একদম সরাসরি গতির বিপরীত দিকে কাজ করছে, তাহলে এফকে হচ্ছে ঋণাত্মক আর গতির অভিমুখে কাজ করছে কি টিটি ধনাত্মক। সুতরাং এখানে 3টা বল কাজ করলেও ডাব্লিউবির কোনো উপাংশ গতি বরাবর ক্রিয়া করছে না বলে আমরা উপাংশ 0 ধরছি। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের লব্ধি বল হচ্ছে টি মাইনাস এফকে। এইটা সমান সমান কি দ্বিতীয় বস্তুটির ভর এবং দ্বিতীয় বস্তুটির ত্বরণ। তো গোটা সিস্টেমটার ত্বরণ একই, অর্থাৎ এ বস্তুর ত্বরণ এবং বি বস্তুর ত্বরণ স্মল এ। এখানে আলাদা আলাদা কোনো ত্বরণ সৃষ্টি হবে না, উভয়ের একই পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে। তোমরা এখানে ত্বরণ পেয়ে গেলে এটা 1 বা 2 নম্বর সমীকরণে বসালে আমরা সেখানে কি পেয়ে যাব? টান বল পেয়ে যাব। তো শিক্ষার্থীরা আমরা যদি এরকম একটি তল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কেমন হবে? এটা এ বস্তু, এটা বি বস্তু, এবং এম এ গ্রেটার দেন এম বি, এবং আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে ঘর্ষণ বল 0। ঘর্ষণ বল যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে টি কাজ করছে, তাহলে বস্তুটির গতি হবে এই বরাবর। সুতরাং এক্ষেত্রে এ বস্তু যেদিকে যাচ্ছে সেদিকে ধনাত্মক, অর্থাৎ নিচের দিকে ধনাত্মক আর উপর দিকে ঋণাত্মক। বি বস্তুটা যে বরাবর যাচ্ছে সেদিকে বলগুলো ধনাত্মক আর অপর দিকে কি ঋণাত্মক। এবার আমরা যদি আমরা এখানে এ বস্তুর জন্য প্রয়োগ করি তাহলে বি বস্তু কি কি বল কাজ করছে? একটা টি কাজ করছে, এইটি এবং এইটি পরস্পর সমান এবং বিপরীত, কিন্তু এখানে একটা ডাব্লিউ কাজ করছে ওজন। যদি আমরা এই কোণটাকে থিটা ধরে নিই, ভূমির সঙ্গে এই কোণের মান অর্থাৎ এই যে আনত তলটা ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করলো থিটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এটিও কিন্তু থিটা হবে। এইদিকে আমাদের কাজ করবে হচ্ছে সেক্ষেত্রে এটা হবে থিটা। এদিকে তাহলে আমাদের কাজ করবে হচ্ছে ডাব্লিউ বি কস থিটা, আর এদিকে হবে কি ডাব্লিউ বি সাইন থিটা।
তো সুতরাং এবার আমাদের উপরে কয়টি বল কাজ করছে, এবার আমরা এ বস্তুর উপরে প্রয়োগ করি। এ বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারছি যে কোন কোন বল কাজ করছে, ডাব্লিউ এ ধনাত্মক, টান বল ঋণাত্মক, সমান সমান এম এ, এবং গোটা সিস্টেমের ত্বরণ হচ্ছে এ, যেখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু এম এ জি মাইনাস এম এ এ, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার বি বস্তুর ক্ষেত্রে ডাব্লিউ বি তো সরাসরি কাজ করছে না, তাই নাকি? তাহলে ডাব্লিউ বি সাইন থিটা এটা কাজ করছে কোন দিকে? এটা হচ্ছে গতির বিপরীত দিকে, আর তার পক্ষে কাজ করছে কি টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, টি ধনাত্মক এবং ডাব্লিউ বি সাইন থিটা হবে ঋণাত্মক, ইজ ইকুয়াল টু হচ্ছে এম বি এ। সুতরাং আমরা টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এম বি এ প্লাস এম বি জি সাইন থিটা। এটা হচ্ছে 2 নাম্বার। 1 এবং 2 নাম্বার সমীকরণের ডান সাইড যদি ইকুয়াল করি, আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণের রাইট সাইড যদি ইকুয়াল করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 ও 2 নাম্বার সমীকরণ হতে সুতরাং আমরা বের করবো ত্বরণটা, তাই তো? তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এম এ জি মাইনাস এম বি জি সাইন থিটা, আর নিচে হচ্ছে এম এ প্লাস, এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। এবং এই ত্বরণের সমীকরণ আমরা যেটা পেলাম সেটা যদি আমরা 1 বা 2 যে কোনো সমীকরণে বসাই, তাহলে সেক্ষেত্রে থেকে কিন্তু আমরা টান বল পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর সেটাতে নিয়ে যাচ্ছি না, এটা সহজ ব্যাপার, তাই নাকি? আমাদের এখানে তো মান দেওয়া থাকবে, অঙ্ক করার ক্ষেত্রে বস্তুগুলির ভর দেওয়া থাকবে, অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি। তাহলে তাই যদি জানা থাকে আমাদের, তাহলে দেখো এখানে অন্য কিছুর প্রয়োজন নাই, কিন্তু আর কোণের মান যদি এটা দেওয়া থাকে তাহলে এটা এমজি সাইন থিটা, আর যদি এটা দেওয়া থাকে তাহলে তো সেটা ক্ষেত্রে কি হবে, এটা থিটা হলে এটাও থিটা হবে, তখন এটা সরাসরি ডাব্লিউ বি কস থিটা হিসেবে তোমরা নিয়ে নিতে পারো। যদি এটা এটা যদি থিটা হয়, এটা যদি আলফা হয়, এটা যদি আলফা থাকে তাহলে এটাও আলফা হবে, কিন্তু এই কোণটাও আলফা হবে, তাহলে সেক্ষেত্রে এটা ডাব্লিউ বি কস আলফা। তো এটা তো ভেক্টর বিভাজনের বিষয়, তোমরা এটা আশা করি তোমরা এটা বুঝবে। তো আমি এখানে কিন্তু কোণটা ধরেছি যে এই আনত কোণ, অর্থাৎ ভূমির সঙ্গে যে কোণটা তৈরি করেছে আনত তলটি, সেটি সেই হিসাবে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তাহলে এটা হবে ডাব্লিউ বি সাইন থিটা, হবে ডাব্লিউ বি কস থিটা। আচ্ছা, এবার যদি এটা তো আমরা পেলাম, আচ্ছা এটা থেকে আমরা টান বল বের করে নিতে পারবো। এবার যদি আমাদেরকে এখানে ঘর্ষণ বল আছে এমন কিছু বলা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান দেয়া আছে, তলটির ঘর্ষণ বলের মান সরাসরি দেয়া নেই, দেয়া আছে ঘর্ষণ গুণাঙ্কের মান। তাহলে আমরা কি করবো, এক্ষেত্রে ঘর্ষণ বল বের করে নিতে হবে, তাই নাকি? তো আমাদের এখানে কিন্তু এ বস্তুর জন্য সমীকরণ তো একটাই থাকবে, এ বস্তুর জন্য তাতে কোনো হেরফের হবে না, তাই নাকি? কারণ এ বস্তুর উপরে ডাব্লিউ এ নিচের দিকে, টান বল উপর দিকে, এবং কি এই দুইটি লব্ধি সমান সমান তার ভর এবং ত্বরণ। সুতরাং টি বস্তু টি ইজ ইকুয়াল টু আমরা এটা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ। এবার বি বস্তুর ক্ষেত্রে দেখো কয়টি বল হয়ে যাচ্ছে, 3টা বল হয়ে যাচ্ছে, কিন্তু এবার কি কি হচ্ছে, একটা টি আর একটা ডাব্লিউ বি সাইন থিটা, এবং পাশাপাশি আবার মিউকের জন্য কি হবে, আমরা জানি এফ কে বাই আর, তাই নাকি? এখানে আর কোনটা, আর হচ্ছে যে তলের উপর বস্তু অবস্থান করছে তার বিপরীত দিকে, ডাব্লুর বিপরীত দিকে না, কিন্তু যে তলে অবস্থান করছে এটাকে তলের প্রতিক্রিয়া বল, তাহলে এটা হচ্ছে আর, এবং সেটা ক্ষেত্রে আর হচ্ছে ডাব্লিউ বি কস থিটা। সুতরাং আমরা এইখান থেকে এফ কে বের করে নিতে পারি, মিউকের মান আমাদের দেয়া আছে,
আর আর সমান সমান আমরা পাচ্ছি ডাব্লিউ বি কস থিটা। তো সুতরাং এখান থেকে আমরা খুব সহজে এফ কে বের করে নিতে পারি। আচ্ছা হলো, তাহলে এবার বি বস্তুর উপর কয়টা বল কাজ করছে? টি, ডাব্লিউ বি সাইন থিটা এবং এফ কে। এখান থেকে মিউকের ফলে কি হলো? একটা ঘর্ষণ বল। ঘর্ষণ বল কোন দিকে হচ্ছে? প্রতি বিপরীত দিকে। তাহলে টি যদি ধনাত্মক হয়, ডাব্লিউ বি সাইন থিটা ঋণাত্মক, এফ কেও ঋণাত্মক। কারণ সিস্টেমের মধ্যে যেদিকে গতিশীল হচ্ছে বি, যেদিকে যাচ্ছে সেদিকের বলগুলো ধনাত্মক, আর তার বিপরীতগুলোকে আমরা ধরবো ঋণাত্মক। সুতরাং বি যেদিকে চলছে সেদিকে শুধু টি আছে, আর তার বিপরীত দিকে আছে ডাব্লিউ বি সাইন থিটা এবং এফ কে। সুতরাং এই দুটি ঋণাত্মক। সুতরাং এবার কিন্তু আমরা বি বস্তুর জন্য সমীকরণটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। বি বস্তুর জন্য টি ধনাত্মক, আর কি থাকছে? মাইনাস ডাব্লিউ বি সাইন থিটা, তার সঙ্গে আর একটা যুক্ত হচ্ছে বিপরীত দিকে, সেটিও ঋণাত্মক এফ কে, সমান সমান এম বি এ। বা এখান থেকে আমরা তাহলে টি ইজ ইকুয়াল টু লিখতে পারি এম বি এ প্লাস ডাব্লিউ বি অর্থাৎ এম বি জি সাইন থিটা এবং এফ কে। যে এফ কে মানে আমি আর এখানে বসাচ্ছি না, তোমরা জানো যে ওইখান থেকে তোমরা এফ কে পেয়ে যাবে। তো আমরা এবার 1 এবং 2 হতে যদি ইকুয়ালাইজ করি, তাহলে এবার আমরা কি পাচ্ছি? একই রকম ভাবে আমরা এখানে আরেকটা শুধু চলে আসবে এফ কে। এটি হচ্ছে তখন ত্বরণের সমীকরণ হয়ে যাবে। এবং এই ত্বরণের সমীকরণ যখন আমরা পাচ্ছি, তখন এই ত্বরণের মানটা আমরা 1 বা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর 1 বা 2 নম্বর সমীকরণে যে কোনোটিতে যদি আমরা বসাই, আমরা টান বল বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা কিন্তু খুব জটিল নয়। আমার সমীকরণগুলোর মান, সমীকরণগুলো বেশ বড় বড় হলে কিন্তু জটিল নয়। কারণ বিষয়টা হচ্ছে সে শুধু তোমাদের বুঝতে হবে যে আসলে বলগুলো কোনটি ধনাত্মক আর কোনটি ঋণাত্মক, আর বলগুলো কিভাবে কাজ করছে, তাই নাকি? তো সেক্ষেত্রে তোমরা সমীকরণ 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ তৈরি করতে পারলেই হয়ে গেল। 1 নম্বর অর্থাৎ প্রথম বস্তুটির জন্য একটি সমীকরণ তৈরি করতে হবে, দ্বিতীয় বস্তুটির জন্য একটি সমীকরণ তৈরি করতে হবে। এবং এই দুটি সমীকরণ তৈরি করলেই আমরা তাদের রাইট সাইডকে ইকুয়াল করলে আমরা ত্বরণের সমীকরণ পেয়ে যাব। আর এক্ষেত্রে যেহেতু মানগুলো দেওয়া থাকবে, সরাসরি বসালে আমাদের খুব সহজে মান বের হয়ে যাবে। এবং এই মানটা নিয়ে যে আমরা 1 বা 2 নম্বর সমীকরণে বসালে আমরা টান বল পেয়ে যাব। আসছে স্যার? আসছে? হুম। তো সেক্ষেত্রে এখানে আমরা একটা রেলগাড়ি দেখাচ্ছি এবং ধরে নিচ্ছি যে রেলগাড়িটি দুটি বগি নিয়ে চলছে, এবং সেক্ষেত্রে যে তলের উপর দিয়ে চলছে সেটা একটা মসৃণ তল, অর্থাৎ রেল লাইনের উপর কোনো ঘর্ষণ বল তৈরি হচ্ছে না। আমরা এমনটা ধরে নিচ্ছি, এটা একটি তাত্ত্বিক অবস্থান, বাস্তবে এটা এমনটা কখনোই হবে না। তারপর আমরা ধরে নিচ্ছি এখানে কোনো ঘর্ষণ বল নেই। তো সেক্ষেত্রে আমরা বগি এ, এটা এ বগি, আর এটা কি বি আর বি বগি, এতে কিন্তু ভর ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এ বগির ভর হচ্ছে এম এ এবং বি বগির ভর হচ্ছে এম বি। আমরা এখন বলছি যে ইঞ্জিন এ বগির উপর কত বল প্রয়োগ করছে, এ বি বগির উপর কত বল প্রয়োগ করছে, এভাবে জানতে চাই। এবং এখানে ওই ট্রেনটা কি পরিমাণ ত্বরণে চলছে। এদিকে ইঞ্জিন কিন্তু যে বল প্রয়োগ করছে সেটি হচ্ছে .
আচ্ছা, তিনটিকে আমরা আলাদা আলাদা ধরি, এটাই বি ধরি, এটা সি ধরি, এটা সি, এটা বি, আর এটা হচ্ছে এ। এবং তাহলে এর উপরে যে বলটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এ, পি এর উপরে যে বল প্রয়োগ করছে সেটি হচ্ছে T1। তাহলে অনুরূপভাবে এখানে প্রতিক্রিয়া বল তৈরি হবে কত? T1। বি সি এর উপর যে বল, টান বল তৈরি করছে সেটি হচ্ছে T2। অনুরূপভাবে সি বি এর উপরে যে প্রতিক্রিয়া বল তৈরি করবে সেটি হবে T2। তাহলে আমরা যদি এখন এই প্রথম বস্তু ইঞ্জিনটার জন্য যদি সমীকরণ তৈরি করতে চাই, তাহলে ইঞ্জিনটির উপর শুধুমাত্র একটা বল কাজ করছে T1। এখানে কিন্তু ত্বরণ কত হবে? গোটা সিস্টেমটার ত্বরণ হচ্ছে এ। আচ্ছা, ইঞ্জিনটির ভর হচ্ছে MA। সুতরাং ইঞ্জিনের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি কি বল কাজ করছে ইঞ্জিনের ক্ষেত্রে? শুধুমাত্র একটা, T1। এবং সেটি কি? গতির বিপরীত দিকে, কারণ ইঞ্জিনটির গতি কিন্তু এই দিকে। সুতরাং এক্ষেত্রে ইঞ্জিনটির উপরে যে বল কাজ করবে সেটি হবে ঋণাত্মক। T1 ইজ ইকুয়াল টু কি? সরি, এটা ধনাত্মক হবে। T1 সমান সমান কি? MA ইন্টু A। এটি হলো 1 নম্বর সমীকরণ। এবার আমরা বি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, বি এর ক্ষেত্রে কিন্তু দুটি বল কাজ করছে, একটা T1 এবং একটা T2। তাহলে সেক্ষেত্রে কি হবে? T1টা কাজ করছে সামনের দিকে, তাহলে T1 ধনাত্মক, এবং T2 কাজ করছে বিপরীত দিকে, তাহলে কি হবে? T2 ঋণাত্মক, সমান সমান MBA। এটি হবে 2 নম্বর সমীকরণ। এবার সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি শুধুমাত্র একটা বলই কাজ করছে সি এর ক্ষেত্রে, T2, সেটাও সামনের দিকে। সুতরাং সি এর ক্ষেত্রে আমরা কি লিখবো? T2 ইজ ইকুয়াল টু MCA। এই যে তিনটি সমীকরণ তৈরি হলো, এই তিনটি সমীকরণের সাহায্যে আমরা কি করতে পারি? এগুলোকে আমরা ইকুয়ালাইজ করলে আমরা এখানে সিস্টেমটার ত্বরণ বের করতে পারি, এবং সেই ত্বরণ নির্ণয় করলে আমরা যে কোনো একটি সমীকরণে যদি সেই ত্বরণের মান বসিয়ে দিই, আমরা সেক্ষেত্রে টান বলও পেতে পারি যে কোনো ক্ষেত্রে। অর্থাৎ ইঞ্জিন এবং বি এবং সি এদের মধ্যে কত কত বল কাজ করছে সেটা আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে যখন একটি রেলগাড়ি চলে তখন কিন্তু তাদের প্রত্যেকটা বগের মধ্যে কিন্তু সমান পরিমাণ বল কাজ করে না। আর এখন যদি ঘর্ষণ বল থাকে তাহলে বুঝতে পারছো যে প্রত্যেক ক্ষেত্রে এফ কে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এফ কে কিন্তু সবার জন্য সমান হবে। সেক্ষেত্রে এখানেও এফ কে কাজ করবে, এখানেও কাজ করবে, এখানেও এফ কে কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটি সমীকরণ থেকে সেক্ষেত্রে এফ কে মাইনাস হবে। T1 মাইনাস এফ কে, T1 মাইনাস T2 মাইনাস এফ কে, T2 মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু MCA। তাহলে এভাবে যদি ঘর্ষণ বল থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রেই ঘর্ষণ বল বিপরীত দিকে, অর্থাৎ গতির বিপরীত দিকে কাজ করবে। বিধায় কি হবে? এগুলো সবগুলোই মাইনাস এফ কে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।